গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি ভালো আছো তো? আচ্ছা, আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানুষ স্যার। আমি আজকে চলে এসেছি আরও একটা নতুন অংশ সম্পর্কে আলোচনা করবার জন্য। তো তোমরা সবাই প্রস্তুত এই নতুন আলোচনা শুনবার জন্য? শুনে খুব ভালো লাগলো, তোমরা সবাই খুব অধীর আগ্রহে আছো যে আমরা নতুন অংশ একটা আলোচনা করবো তার জন্য। আচ্ছা, আমরা কোন অধ্যায় সম্পর্কে আলোচনা করছিলাম? সপ্তম অধ্যায়। সে অধ্যায়ের নাম হচ্ছে ভারতের সম্পদ। ভেরি গুড। এই ভারতের সম্পদের আমরা কোন অংশ আলোচনা করছি? পাঠ্যপুস্তক ভিত্তিক অনুশীলনী, তাই তো? এই অনুশীলনী আমরা বিভিন্নভাবে আলোচনা করব বলেছিলাম। সেই জন্য আমরা বিগত যে ক্লাস করেছি, যে আলোচনা করেছি আমরা, সেখানে কিন্তু এই অনুশীলনের থেকে আমরা প্রথম যে প্রশ্ন আসে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ টাইপ প্রশ্ন, যার প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে, সেটা আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। কাল আমরা কতগুলো প্রশ্ন আলোচনা করেছি তোমাদের কি মনে আছে? কাল কিন্তু আমরা প্রায় 30খানা প্রশ্ন আলোচনা করেছি। তো দেখবে যত আমরা এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব, সেই 30টা প্রশ্নের মধ্য থেকেও কিন্তু অনেক প্রশ্ন আমাদের রিপিট হবে। তো সেটাও তোমাদের পক্ষে আরো ভালো একটা দিক, যে তোমরা বারবার একই প্রশ্ন যদি সামনে দেখো, বারবার পড়তে থাকো, তাহলে কিন্তু সেটা তোমাদের একদম মনে থেকে যাবে, সেটা আর কখনো তোমরা ভুলবে না। সেই জন্য বলা হয় বারবার পড়তে হবে, বারবার জানতে হবে, বারবার বুঝতে হবে। ভুল হলেও সে ভুল থেকে শিক্ষা নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে, তাই না? তো ঠিক আছে, আজকে আমরা এই যে অনুশীলন পর্ব, অর্থাৎ প্রশ্নভিত্তিক পর্ব, পাঠ্যসূচি থেকে যেগুলো আমরা আলোচনা করছিলাম, প্রশ্ন উত্তর পর্ব আলোচনা, আজকে আমরা মূলত আলোচনা করব এই এমসিকিউ টাইপ প্রশ্নের পরেই ঠিক আসে হচ্ছে শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থান পূরণ থাকে 6টি, আর শুদ্ধ অশুদ্ধ থাকে 6টি। তো আজকে আমরা মূলত এই দুটি বিষয়, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা, এই অংশটুকু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমি বিগত ক্লাসে তোমরা অনেকগুলো প্রশ্ন জেনেছো, আজকেও সেই প্রশ্নের আবার রিপিট হতে পারে। তো আমি চাইবো তোমাদের প্রত্যেকের কাছ থেকে সঠিক উত্তর, ঠিক আছে? তোমরা যাতে সঠিক উত্তর প্রদান করতে পারো, সঠিক উত্তর দিতে পারো, আমি সেই আশা রাখবো তোমাদের কাছে। তো দেখা যাক তোমরা কে কতখানি ভালোভাবে উত্তর দিতে পারো, এবং নিজেদের মধ্যে একটা কম্পিটিশান তোমরা করতে পারো যে কে কতখানি, বা যে কে কত সঠিক, কটা সঠিক উত্তর দিতে পারো, ঠিক আছে? তাহলে বিগত ক্লাসের ন্যায় আজও আমরা এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। আমি দেখব তোমাদের মধ্যে প্রশ্ন করব, এবং তোমরা কিভাবে উত্তর দিচ্ছ, সঠিক উত্তর দিতে পারছো কিনা সেটা আমি দেখব। এবং তোমাদেরকে সবাইকে বলবো, তোমরা সবাই খাতা পেন নিয়ে একটু প্রস্তুতি নিয়ে নাও। খাতা পেন নিয়ে তোমরা সবাই রেডি থাকো, যে আমরা যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্ন সমেত তার উত্তরগুলো তোমরা সেখানে সঙ্গে সঙ্গে একটু লিখে নেবে। তাহলে তোমাদের কিন্তু পরপর এই সমস্ত প্রশ্ন কিন্তু থেকে যাবে। দেখবে যখন এই সম্পূর্ণ অধ্যায়ের প্রশ্ন আলোচনা করবে, দেখবে এমসিকিউ টাইপ প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা সবকিছু, এবং তার সঙ্গে বাম স্তম্ভ ডান স্তম্ভ, এক কথায় উত্তর দাও, সবকিছু নিয়ে দেখবে তোমরা কিন্তু, তাহলে দেখবে সবকটি প্রশ্ন মিলিয়ে এমসিকিউ টাইপ, শূন্যস্থান, সত্য মিথ্যা, বাম স্তম্ভ ডান স্তম্ভ এবং এক কথায় উত্তর দাও, প্রায় তোমাদের কাছে 100 থেকে 120-30টা প্রশ্ন কিন্তু তোমাদের কাছে এক জায়গাতে থাকবে। যদি তোমরা সেগুলোকে গুছিয়ে সুন্দর করে রাখতে পারো, পরীক্ষার সময় পড়লে কিন্তু তোমাদের খুবই সেটা ভালো হবে, ঠিক আছে? তো আজকে আমরা আর বেশি কথা না বলে, আজকের দিনে আমরা যে বিষয় সম্পর্কে, অর্থাৎ যে প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব, সে আলোচনা কিন্তু আমরা শুরু করতে পারি, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থান পূরণ যে কটা প্রশ্ন আমি বলবো, ওই শূন্যস্থান পূরণ তোমাদের পরীক্ষাতেও থাকে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকে কিন্তু 1 নাম্বার করে, ঠিক আছে? সেক্ষেত্রে প্রথম যে প্রশ্ন, এই প্রশ্নের
এই হচ্ছে যেটা আমি বলছি, সবাই একটু সঙ্গে শুনবে ভালো করে এবং খাতায় লিখবে, এবং যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে? দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এই যে একটা গ্রন্থ, এই গ্রন্থটা তোমরা কিন্তু ইতিমধ্যে অনেকবার জেনেছো। এই গ্রন্থটার নাম দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এই ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এই গ্রন্থটির লেখক কে? তাহলে একদম সহজ, লেখকের নাম জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে বলো এই গ্রন্থের লেখক কে? একদম ঠিক, E.W. জিমারম্যান। এই E.W. জিমারম্যান, তিনি কিন্তু এই বিখ্যাত গ্রন্থ অর্থাৎ সম্পদ সম্পর্কিত সর্বজন গৃহীত যে সংজ্ঞা, সেটা কিন্তু E.W. জিমারম্যান তিনিই প্রথম দিয়েছিলেন। তারপরেই সবাই এই সম্পদ সম্পর্কে ধারণা উপলব্ধি করতে পেরেছে বা জানতে পেরেছে, বুঝতে পেরেছে। ড্যাশ সম্পদ সৃষ্টি করে, ভোগ করে এবং ধ্বংস করে। তাহলে এমন একটা জীব বা এমন একটা বস্তুর কথা বলা হচ্ছে যারা সম্পদ সৃষ্টি করতে পারে, সম্পদ তারা ভোগ করতে পারে, সৃষ্টি করার পর ভোগ করবে, ভোগ করার পরে সম্পদ আবার নিজের প্রয়োজনে ধ্বংসও করে তুলছে। তাহলে এখানে কি হবে, যে এই তিনটি কাজ তারা করতে পারছে। একদম ঠিক, মানুষ। মানুষ কিন্তু সম্পদ সৃষ্টি করে। কেন সম্পদ সৃষ্টি করে? কারণ মানুষের নিজস্ব উপযোগিতা রয়েছে, ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে, এবং মানুষের সম্পদকে সৃষ্টি করার পর মানুষ কিন্তু সেগুলো খুব আনন্দ সহকারে ভোগ করতে পারছে। যেমন ধরো, এই কয়লা যে খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদকে আহরণ করে তার থেকে বিদ্যুৎ উৎপাদন করে মানুষ কিন্তু সেখান থেকে নিত্য নতুন প্রচুর বৈদ্যুতিক গ্যাজেটস চালাচ্ছে এবং তার পাশাপাশি নিজের প্রয়োজনে ব্যবহার করছে, আবার প্রয়োজনে এগুলোকে ধ্বংসও করে তুলছে। প্রকৃতির বিভিন্ন বিষয়বস্তু বিভিন্ন কোনো কারণে ধ্বংস করে তুলছে। তাহলে মানুষই একমাত্র জীব যারা সম্পদ সৃষ্টি করতে পারে, ভোগ করতে পারে, আবার ধ্বংস করতে পারে। সম্পদের কার্যকারিতা সর্বদা ড্যাশ। কি সম্পদের কার্যকারিতা? একদম ঠিক, সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল। কারণ সম্পদ এমনই একটা জিনিস, তার কার্যকারিতা কিন্তু সর্বদা গতিশীল, সবসময় সম্পদের কার্যকারিতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, বা কিভাবে বৃদ্ধি করা যায় সেটাকেও লক্ষ্য করা যায়। এটাই হচ্ছে সম্পদের কার্যকারিতা। তরল সোনা হলো ড্যাশ। তরল সোনা কাকে বলি আমরা? এমন একটি বস্তু বা সম্পদের নাম বলো যেটাকে তরল সোনা নামে অভিহিত করা হয়। খনিজ তেল। একদম ঠিক বলেছো, খনিজ তেলকেই কিন্তু আমরা তরল সোনা বলে থাকি। কেন তরল সোনা বলি? কারণ ক্রুড অয়েলটাকে যখন তোলা হয় সেটা সোনালী রঙের দেখতে, এবং এইখান থেকে আমরা এত প্রয়োজনীয় উপজাত দ্রব্য পেয়ে থাকি যা আমাদের নিত্য নতুন প্রয়োজনে প্রচুর কাজে আমরা ব্যবহার করতে পারি, তাই না? সেই জন্য, এবং এর বহুমূল্যের বিচার হিসাবে এর সেইভাবে এত বেশি মূল্যবান সঠিক দাম নির্ধারণ করা আমাদের পক্ষে অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেই জন্য এটাকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে, তরল সোনা বলা হচ্ছে। তাহলে তরল সোনা কাকে বলা হচ্ছে? খনিজ তেলকে তরল সোনা বলা হচ্ছে। সাদা কয়লা হলো ড্যাশ। তাহলে এমন একটা জিনিস যার বলা হচ্ছে সাদা কয়লার সঙ্গে তুলনা করা হচ্ছে। কি বলতে পারবে তোমরা? আমি একটা উদাহরণ, আমি একটা হিন্টস দিচ্ছি, সেটা হচ্ছে যে এখান থেকে কোনো পরিবেশ দূষণ হয় না। যে কয়লা, সে কয়লা পোড়ালে কি হয়? ধোঁয়া উৎপন্ন হয়। কি রঙের সেটা? ব্ল্যাক ডায়মন্ড। প্রচণ্ড পরিবেশ দূষিত হয়, ধোঁয়া নির্গত হয়, ব্ল্যাক ডায়মন্ড। আর এটা এমন একটা সেখান থেকে তৈরি হয় যেখান থেকে কোনো পরিবেশ দূষণের নামমাত্র হয় না। একদম সঠিক বলেছ, জলবিদ্যুৎ। জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হচ্ছে কারণ প্রকৃত যে ব্ল্যাক ডায়মন্ড, সে প্রকৃত ব্ল্যাক ডায়মন্ড থেকে কি তৈরি করা হচ্ছে? তাপবিদ্যুৎ। তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লাকে ফার্স্টে পোড়ানো হচ্ছে, পোড়ানোর পরে কয়লা থেকে
প্রচুর ধোঁয়া বা তাপ নির্গত হয়ে সেইখান থেকে কিন্তু আমরা তাপ শক্তি নিহিত করে সেখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারছি। তো আর এই জলবিদ্যুতের ক্ষেত্রে কি হচ্ছে, জলবিদ্যুতের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো সেইভাবে তোমাদের তাপ বা পরিবেশ দূষণের যে কারণ, সেই পরিবেশ দূষণ কিন্তু হয় না, সেই জন্য একে জলবিদ্যুৎ সঙ্গে তুলনা করে সাদা কয়লা বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি দ্রুত একটু সমস্ত প্রশ্নগুলো আরো একবার বলে দিই। দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থের লেখক হলেন E.W. জিমারম্যান। মানুষ সম্পদ সৃষ্টি করে, ভোগ করে এবং ধ্বংস করে। সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল। তরল সোনা হলো খনিজ তেল, সাদা কয়লা হলো জলবিদ্যুৎ। ঠিক আছে, বোঝা গেল তাহলে এইটুকু? খুব ভালো। আমরা পরবর্তী প্রশ্নে আসলাম। পরবর্তী যে প্রশ্ন বলা হচ্ছে সেগুলো হচ্ছে, প্রথম যে প্রশ্ন সেটা বলা হচ্ছে ময়ূরভঞ্জ লৌহ খনি অঞ্চল ড্যাশ রাজ্যে অবস্থিত। দেখো তোমাদের সুবিধার জন্য বলে দিয়েছে এই ময়ূরভঞ্জ একটা লৌহ খনি অঞ্চল। তাহলে এই যে লৌহ খনি অঞ্চলের কথা বলা হচ্ছে এটা কোন রাজ্যে অবস্থান করে? কারণ আমাদের ভারতবর্ষ ব্যাপী সারা দেশ জুড়ে কিন্তু প্রচুর লৌহ খনি, তৈল খনি, কয়লা খনি, এছাড়াও বিভিন্ন চুনাপাথর, ডলোমাইট, বিভিন্ন খনিজ দ্রব্য পাওয়া যায়। সে খনিজ দ্রব্যের খনি কিন্তু সারা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে। তো আমাদের সব হয়তো মনে থাকে না, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কিছু কিছু খনির নাম কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ময়ূরভঞ্জ কোন রাজ্যে অবস্থান করে? ময়ূরভঞ্জ হচ্ছে উড়িষ্যা রাজ্যের একটা অঞ্চল। তাহলে ময়ূরভঞ্জ লৌহ খনি অঞ্চল উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ন্যাপথা ড্যাশের উপজাত দ্রব্য। ন্যাপথা এখানে বলতে হবে কোন পদার্থের উপজাত দ্রব্য? কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কাঠ। একদম ঠিক, ন্যাপথা হচ্ছে কয়লার একটি উপজাত দ্রব্য। যখন বিটুমিনাস কয়লাকে কোক কয়লায় রূপান্তরিত করা হয় তখন কিন্তু আমরা এই যে প্রচণ্ড তাপ, প্রায় 1000 ডিগ্রি থেকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয়, তখন আমরা কিন্তু এই কয়লা থেকে ন্যাপথা পেতে পারি। ড্যাশ কয়লা থেকে কোক কয়লা প্রস্তুত হয়। দেখো বলতে বলতে চলে এসেছে, তাহলে আমি উত্তর কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি ইতিমধ্যে, আর তোমরাও জানো এটা একদম সহজ প্রশ্ন। কোন কয়লা থেকে কোক কয়লা প্রস্তুত করা হয়? একদম ঠিক, বিটুমিনাস থেকে কোক কয়লা প্রস্তুত করা হয়। কেন? কারণ এই যে প্রচণ্ড উত্তাপ, অর্থাৎ 1000 ডিগ্রি থেকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রচণ্ড উত্তাপে কি করা হয়, বিটুমিনাস কয়লাকে এর অঙ্গারযোজন করা হয়, করে সেইখান থেকে একে উন্নত মানের কোক কয়লা প্রস্তুত করা হয়, সেটা বিটুমিনাস। আচ্ছা এই বলো তো, এই বিটুমিনাস যদি কয়লার শ্রেণীবিভাগ করি, বিটুমিনাস কোন পর্যায়ের কয়লা? দ্বিতীয় পর্যায়ের। প্রথমে হচ্ছে অ্যান্থ্রাসাইট, তারপরে বিটুমিনাস, তারপরে লিগনাইট এবং সবশেষে পিট। খুব ভালো বলেছ। এর পরবর্তী যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে ভারতে ড্যাশ যুগের কয়লার উত্তোলন বেশি। এই যে যুগের কয়লার কথা বলা হচ্ছে, এই কয়লা ভারতে প্রায় 95% কয়লা কিন্তু এই যুগের, 95 থেকে 98% বলা যেতে পারে। তাহলে ভারতবর্ষের অধিকাংশ কয়লা হচ্ছে, সেটা বলি আমরা, যে যুগের কথা বলা হচ্ছে সেটা আমিও একটু তোমাদের সামনে বলে দিই। প্রায় 30 থেকে 35 কোটি বছর আগের তৈরি হওয়া কয়লা আজ আমরা সেটা থেকে উপযোগিতা বা তার কার্যকারিতা গ্রহণ করতে পারছি। আর যে 2 থেকে 5% কয়লা, সেটা হচ্ছে 7 কোটি বছর আগে। তাহলে যত বেশি দিন যাবে কয়লা কিন্তু তত তার কার্বনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং তত সেগুলো উন্নত শ্রেণীর কয়লায় রূপান্তরিত হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ভারতে কোন যুগের কয়লা উত্তোলন বেশি? একদম ঠিক, গন্ডোয়ানা যুগের কয়লার উত্তোলন অনেকটাই বেশি। ঠিক আছে,
ভূগর্ভে যেখানে খনিজ তেল সঞ্চিত থাকে তাকে ড্যাশ বলা হয়। তাহলে খনিজ তেল কোথায় সঞ্চিত থাকে? ভূগর্ভে, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, বিশেষ করে ভারতবর্ষের ক্ষেত্রে সমুদ্রের তলদেশে বহিঃসোপান অঞ্চলে কিন্তু এই সমুদ্র তেল সঞ্চিত হওয়ার পরিমাণ অনেকটাই বেশি। এবং সেখানে কোথায় সঞ্চিত থাকে বলো? সেখানে ভাঁজের যে ঊর্ধ্বভঙ্গ এবং অধঃভঙ্গ হয়, সেই ঊর্ধ্বভঙ্গের মধ্যেই কিন্তু এই যে খাঁজ লক্ষ্য করা যায়, সেইখানে কিন্তু এই তেল সঞ্চিত হয়, জমা হতে থাকে। এই যে একটা নির্দিষ্ট খাঁজ বা অংশকে, এটাকে কি নামে অভিহিত করা হয়? এটাকে ওয়েল ট্র্যাপ বলা হয়। তার মানে তেল কি এখানে জমে গেছে বা সে শিকার হয়ে গেছে, এরকম নয়, সেখানে তেলটা সঞ্চিত হয়েছে, জমা হয়েছে, সেই জন্য সেটাকে ওয়েল ট্র্যাপ বলা হচ্ছে। তাহলে আমি আরো একবার দ্রুত প্রশ্নগুলো রিপিট করে দিই। ময়ূরভঞ্জ লৌহ খনি অঞ্চল উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ন্যাপথা কয়লার একটি উপজাত দ্রব্য। বিটুমিনাস কয়লা থেকে কোক কয়লা প্রস্তুত করা হয়। ভারতে গন্ডোয়ানা যুগের কয়লার উত্তোলন বেশি। ভূগর্ভে যেখানে খনিজ তেল সঞ্চিত থাকে তাকে ওয়েল ট্র্যাপ বলা হয়। এবার পরবর্তী যে প্রশ্ন আসছে সেগুলো হচ্ছে, পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেল শোধনাগার কোথায় অবস্থান করছে? এটা আমি বলবো না, তোমাদেরকে বলতেই হবে যে পশ্চিমবঙ্গের একটি খনিজ শোধনাগার রয়েছে, যেটা একদম ঠিক হলদিয়াতে অবস্থান করছে। মানে হলদিয়াতে একটা খুব বড় তৈল শোধনাগার রয়েছে। এই তৈল শোধনাগারে কি হয় জানো? বলো। একদম ঠিক, আমরা যে খনিজ অঞ্চল থেকে যে তেল সংগ্রহ করি সেটাই হচ্ছে খনিজ তেল বা ক্রুড অয়েল বলতে পারি। তো ক্রুড অয়েলকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, এটাকে শোধন করতে হয়। শোধন করার জন্য নির্দিষ্ট কেন্দ্র রয়েছে, সেখানে নির্দিষ্ট তাপ, উষ্ণতায় এবং নির্দিষ্ট পদ্ধতিতে সেখান থেকে এই খনিজ তেল থেকে পেট্রোল, ডিজেল, রাসায়নিক সার, কেরোসিন, বেঞ্জামিন, বিভিন্ন যে উপজাত দ্রব্যগুলো রয়েছে, সেই উপজাত দ্রব্যগুলো আমরা কিন্তু এই তৈল শোধনাগার অংশ থেকেই, এই কেন্দ্র থেকেই পেয়ে থাকি। তাহলে এটা কোথায় অবস্থান করছে? হলদিয়াতে অবস্থান করছে। বোঝা গেল? ভারতে প্রচলিত শক্তির প্রধান উৎস হলো কি? ভারতের প্রচলিত শক্তির প্রধান উৎস কি? একদম ঠিক, কারণ ভারতের প্রচলিত শক্তি যেটা তাপবিদ্যুৎ বা হিসেবে আমরা ব্যবহার করি, সেটা কি? সেটা হচ্ছে কয়লা। কারণ কয়লা পুড়িয়ে একমাত্র তাপবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে খুব সহজেই পাওয়ার হাউসের মাধ্যমে। এবং দেখবে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের যে কোনো জায়গাতেই এখন বেশিরভাগ জায়গাতে এমন কোনো গ্রাম হয়তো আর নেই স্বাধীনতার পরবর্তী সময়ে, সব জায়গাতেই এই ইলেকট্রিক লাইন, বৈদ্যুতিক লাইন কিন্তু চলে গেছে। ঠিক আছে, তো তার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ সরবরাহের কাজ চলছে। তো সেইটা প্রধান উৎস হচ্ছে কয়লা। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, বলা হচ্ছে এনটিপিসির সদর দপ্তর। এনটিপিসি তোমার নাম শুনেছি ইতিমধ্যে। তাহলে এনটিপিসির সদর দপ্তর কোথায়? আচ্ছা, তার আগে তোমাদেরকে জিজ্ঞাসা করি, এই এনটিপিসির পুরো কথা কি এবং এদের কাজ কি? একদমই ঠিক, এনটিপিসি যার পুরো কথা হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। তো এনটিপিসির কাজ হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে যত তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং তাদের অধীনস্থ প্রচুর তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তারা ভারতবর্ষের একটা অন্যতম বৃহৎ সরকারি সংস্থা যারা তাপবিদ্যুৎ উৎপাদন করে থাকে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন অঞ্চলে। এই এনটিপিসির সদর দপ্তর হচ্ছে কোথায়? নিউ দিল্লি। ভারী জল ড্যাশ বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন। তাহলে ভারী জল, যেটা আমরা জেনেছিলাম যে এই বিদ্যুৎ উৎপাদন করতে গেলে কিছুটা ভারী জলের বেশ খানিকটা প্রয়োজন হয়, তার নাম কি? পারমাণবিক বিদ্যুৎ। ঠিক আছে। তো পারমাণবিক বিদ্যুতের ক্ষেত্রে আমরা যে জল ব্যবহার করি এটা ঠিক সেই জল নয়, এই জলটা 2H2O, অর্থাৎ জলের তার গুণগত মান, যে লেয়ার, সেটা আরেকটু মোটা হবে, সেজন্য ভারী জলের কথা বলা হয়েছে। ভারী জল পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন।
পরবর্তী প্রশ্ন, ভারত তথা পৃথিবীর বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রটি কোথায়? কোথায়? ভারত তথা পৃথিবীর বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র রাজস্থানের ভাদালা অঞ্চলে। এইখানে পৃথিবীর বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র তোমরা দেখেছো কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তোমাদের মনে আছে? একদম ঠিক 2245 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে এই অঞ্চলে, যার নাম হচ্ছে ভাদালা। তো এই ভাদালাতে দেখেছো, আমি তোমাদের ছবির মাধ্যমে দেখিয়েছিলাম যে একটা বিশাল অঞ্চল জুড়ে সোলার প্লেট বসানো হয়েছে। এই সোলার প্লেট গুলোতে তার মাধ্যমে ব্যাটারি সংযোগ করে এবং তার যোগ করে সেখান থেকে আমরা বিদ্যুৎ নিতে পারছি। ঠিক আছে, তাহলে ভারত তথা পৃথিবীর বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম ভাদালা। মুপান্ডাল ড্যাশ বিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত। মুপান্ডাল কোথায়? এই জায়গাটা তামিলনাড়ুতে। তো এখানে কি বিদ্যুৎ পাওয়া যেতে পারে? একদম উপকূল অঞ্চল হওয়ার জন্য, রাজ্য হওয়ার জন্য এখানে বায়ু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সব থেকে বেশি। এই মুপান্ডাল সারা ভারতবর্ষের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র। তা আমি একটু দ্রুত বলে দিই, পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেল শোধনাগার হলদিয়াতে গড়ে উঠেছে। ভারতে প্রচলিত শক্তির প্রধান উৎস হলো কয়লা। এনটিপিসির সদর দপ্তর নিউ দিল্লি। ভারী জল পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন। ভারত তথা পৃথিবীর বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রটি হলো ভাদালা। মুপান্ডাল বায়ু বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারত বিখ্যাত। ঠিক আছে, মনে থাকবে সবার? আচ্ছা, এবার অন্য আরো একটি বই থেকে আমরা এখান থেকে যে প্রশ্নগুলো পেয়েছি সেগুলো একটু তোমাদের সঙ্গে বলি। সম্পদের সর্বপ্রধান বৈশিষ্ট্য কি? বলো তোমরা। একদম ঠিক, সম্পদের সর্বপ্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযোগিতা। যদি সেই বস্তুটা থেকে আমরা কি পাবো, চাহিদা উপযোগিতা না থাকে, তাহলে সেই নিরপেক্ষ বস্তুটিকে কিন্তু আমরা ততক্ষণ সম্পদে পরিণত করতে পারবো না যতক্ষণ জানবো এই বস্তুটি আমার কোনো কাজে লাগছে বা আমি কোনোভাবে এটাকে কাজে লাগাতে পারবো। সেই জন্য সম্পদের সর্বপ্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযোগিতা। সম্পদ সংরক্ষণের একটি পদ্ধতি। তাহলে সম্পদ সংরক্ষণ কি? সম্পদ কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি, যেটা হচ্ছে আমরা যেখানে সেখানে সম্পদের অপচয় না করা বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। না হলে একটা সময় পরে বা একটা দিন পরে কিন্তু এই সম্পদের যে ভাণ্ডার, গচ্ছিত সম্পদের ভাণ্ডার, বিশেষ করে অচিরাচরিত শক্তি সম্পদ ছাড়াও এই গচ্ছিত সম্পদের ভাণ্ডার কিন্তু একটা সময় শেষ হয়ে যাবে। তো যাতে না শেষ হয়ে যায় সেই জন্য কি করতে হবে? সম্পদের অপচয় রোধ করতে হবে। যদি সম্পদের অপচয় না হয়, সম্পদ আমরা নষ্ট না করি, প্রয়োজনে ব্যবহার করব, কিন্তু অপ্রয়োজনে এটাকে নষ্ট করতে দিতে আমরা পারি না। পরবর্তী ড্যাশ হলো একটি অদ্বিতীয় সম্পদ। আগে বলো অদ্বিতীয় সম্পদ কি? যার কোনো দ্বিতীয় অপশন বা দ্বিতীয় জায়গায় পাওয়া যায় না। পৃথিবীর এমন দু একটা সম্পদ রয়েছে যে সম্পদ কিন্তু পৃথিবীর একটি মাত্র জায়গাতেই পাওয়া যায়, অন্য কোথাও এদেরকে পাওয়া যায় না। উদাহরণ তোমরা বলো। একদম ঠিক, গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট। এই গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট গ্রিনল্যান্ড ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, তাই গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট হচ্ছে একটা অদ্বিতীয় সম্পদের উদাহরণ। একটি জ্বালানি খনিজ। তাহলে জীবাশ্ম জ্বালানি খনিজ কিন্তু আমরা অনেকগুলো আলোচনা করেছি। কি কি? কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। তো জ্বালানি খনিজ হলো কয়লা। আমরা এখানে খনিজ তেলের নামও বলতে পারি, আবার প্রাকৃতিক গ্যাসের নামও বলতে পারি। ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি অঞ্চল, তার নাম কি? তো ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি, এটা অবশ্যই আমাদের মনে রাখার একটা বিষয়। কোথায় গড়ে উঠেছে এই বৃহত্তম ম্যাগনেটাইট খনি? আচ্ছা, এই ম্যাগনেটাইট খনি এটা কি? আকরিক লোহা। এটা কি দ্বিতীয় শ্রেণী না প্রথম শ্রেণী? এটা হচ্ছে প্রথম শ্রেণী। ম্যাগনেটাইট, তারপরে হেমাটাইট, তাই তো? একদম ঠিক, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট আর সিডারাইট রয়েছে। এই ম্যাগনেটাইট খনি ভারতবর্ষে কিন্তু খুব কম পরিমাণেই ম্যাগনেটাইট জাতীয় আকরিক লোহা পাওয়া যায়। সেটা পাওয়া যায় কয়েকটি অঞ্চলে, সেটা হচ্ছে, আর এটা হচ্ছে বৃহত্তম ম্যাগনেটাইট খনি, যার নাম হচ্ছে কর্ণাটকের কুদ্রেমুখ। ঠিক আছে, কর্ণাটকের কুদ্রেমুখেই
একমাত্র ভারতবর্ষের বৃহত্তম যে ম্যাগনেটাইট খনি সেটা এখানে পাওয়া যায়। ভারতের অধিকাংশ কয়লা ড্যাশ যুগের? কোন যুগের? ভারতের অধিকাংশ কয়লা, যেটা আমি একটু আগেই বললাম, ভারতের অধিকাংশ কয়লা গন্ডোয়ানা যুগে। প্রায় 95 থেকে 98% কয়লা এই 30 থেকে 35 কোটি বছর আগে সৃষ্ট হওয়া কয়লা কিন্তু, বা উৎকৃষ্ট মানের কয়লা এখন আমরা ব্যবহার করতে পারছি। একটি হাইড্রোকার্বন হলো ড্যাশ। তাহলে একটি হাইড্রোকার্বন কি? তার উদাহরণ কি? একটি হাইড্রোকার্বনের উদাহরণ হচ্ছে খনিজ তেল। ঠিক আছে। তাপবিদ্যুৎ উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করে? কে বলতে পারবে? আগে বলো। প্রথম হচ্ছে চীন, দ্বিতীয় হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, তৃতীয় ভারতবর্ষ। আমাদের সবার প্রিয় ভারতবর্ষ সারা পৃথিবীতে এই তাপবিদ্যুৎ উৎপাদনে কিন্তু তৃতীয় স্থান অধিকার করে আছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম একটু দ্রুত বলে দিই। সম্পদের সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো উপযোগিতা। সম্পদ সংরক্ষণের পদ্ধতি হলো সম্পদের অপচয় রোধ করা। গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট হলো একটি অদ্বিতীয় সম্পদ। একটি জ্বালানি খনিজ হলো কয়লা। ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি হলো কর্ণাটকের কুদ্রেমুখ। ভারতের অধিকাংশ কয়লা গন্ডোয়ানা যুগের। একটি হাইড্রোকার্বন হলো খনিজ তেল। আর তাপবিদ্যুৎ উৎপাদনে ভারত বিশ্বে তৃতীয় স্থান অধিকার করে। ঠিক আছে। তো দেখো, এতগুলো শূন্যস্থান পূরণের পর এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সত্য এবং মিথ্যা। দেখি কে কেমন ভাবে বলতে পারে সত্য মিথ্যা। প্রথম প্রশ্ন বলা হচ্ছে সম্পদের প্রকৃত জননী হলো মানুষের জ্ঞান। সঠিক, সত্য না মিথ্যা? ঠিক না ভুল? এটা একদম ঠিক। কারণ মানুষের জ্ঞান ছাড়া আমরা সেই সম্পদের, প্রকৃতি থেকে সম্পদ নিয়ে সেটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো না। মানুষের জ্ঞান হলেই তবেই সেই সম্পদটাকে আমরা কাজে লাগাতে পারবো। তো ঠিক, গচ্ছিত সম্পদগুলি একদিন ফুরিয়ে যাবে। তাহলে গচ্ছিত সম্পদ কি সারা জীবন থাকবে পুনর্ভব প্রবহমান? নয়। এই গচ্ছিত সম্পদ ঠিক একদিন কিন্তু ফুরিয়ে যাবে। এই যে ভান্ডার আছে, ভান্ডার একদিন ফুরিয়ে যাবে, সেজন্য এটা হচ্ছে একদম ঠিক উত্তর। সকল সম্পদই একসময় নিরপেক্ষ সামগ্রী ছিল। এটা ঠিক না ভুল? একদম ঠিক। কারণ এই যে সম্পদ, যখন আমরা নিরপেক্ষ সামগ্রী কাকে বলছে? যতক্ষণ না সেই বস্তুটাকে থেকে আমরা সম্পদের কার্যকারিতা গ্রহণ করতে পারছি, বা যতক্ষণ না সেই বস্তুটাকে আমরা সম্পদ বলে বিবেচিত করতে পারছি, ততক্ষণ পর্যন্ত সেই বস্তু কিন্তু নিরপেক্ষ একটা সম্পদ। ঠিক আছে। সেই জন্য যখনই আমরা নিরপেক্ষ সামগ্রী থেকে নিজেদের উপযোগিতা অনুযায়ী ব্যবহার করা শুরু করছি, তখনই সেটাকে আমরা সম্পদ রূপে বিবেচিত করছি। সেই জন্য সকল সম্পদ একসময় যে নিরপেক্ষ সামগ্রী ছিল, এই যে সেন্টেন্স, এটা একদম ঠিক। সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল। এটাই আমরা ইতিমধ্যে শূন্যস্থান পূরণে দেখে এসেছি। সেই জন্য আমরা দ্রুত বলে যাচ্ছি সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল, একদম ঠিক স্টেটমেন্ট। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল আসে খনিজ তেল শোধনাগার থেকে। তো যে পেট্রোরসায়ন শিল্প, অর্থাৎ পেট্রোল ডিজেল, এই যে পেট্রোরসায়ন শিল্প, তার প্রধান কাঁচামাল আসে কিসের থেকে আসে? একদমই ঠিক, খনিজ তেল শোধনাগার থেকে আসে। খনিজ তেল থেকে আসে এক, আর খনিজ তেলের শোধনাগারে গিয়েই তবে সেখান থেকে আমরা এই ক্রুড অয়েল থেকে বিভিন্ন দ্রব্যকে আলাদাভাবে চিহ্নিত করতে পারছি। তাহলে খনিজ তেল শোধনাগারের মূল্য অপরিসীম। পেট্রোরসায়ন শিল্পের যে প্রধান কাঁচামাল সেটা আমরা কোথা থেকে নিয়ে আসছি? খনিজ তেল শোধনাগার থেকে। ভারতে আকরিক লোহার রপ্তানি অধুনা কমছে। এটা ঠিক না ভুল বলো তো? এটা একদম ঠিক স্টেটমেন্ট। কেন? কারণ ভারতে এই যে পরিমাণ আকরিক লোহা আগে রপ্তানি করা হতো, এখন সেই পরিমাণ আকরিক লোহা রপ্তানি করা হয় না। তার দুটি কারণ, মূলত দুটি কারণ রয়েছে। এক হচ্ছে ভারতের বাজারের আভ্যন্তরীণ চাহিদা।
আর ভারত এই যে 140 কোটি জনসংখ্যার দেশ, এই 140 কোটি জনসংখ্যার দেশের আভ্যন্তরীণ চাহিদা ব্যাপক, এবং তার সাথে সাথে কিছু কিছু খনিতে রিসেন্টলি খনিজ এই আকরিক লোহা উত্তোলনের পরিমাণ অনেকটাই কমে গেছে, যার জন্য ভারত আর বিদেশে আকরিক লোহা রপ্তানি খুবই কম করছে। ঠিক আছে। আচ্ছা, সকল কয়লা থেকেই কোক কয়লা তৈরি হয়, কথাটা ঠিক না ভুল? কথাটা ভুল। কোন কয়লা থেকে কোক কয়লা প্রস্তুত করা হয়? বিটুমিনাস জাতীয় কয়লা থেকেই কিন্তু কোক কয়লা প্রস্তুত করা হয়। তোমরা আশা করি বুঝতে পারছো সব কটা? সবাই লিখছো তো? লিখলেই কিন্তু তোমাদের কাছে সব এক জায়গায় থাকবে। দেখো, আমি ইতিমধ্যেই পুরো প্রথম দিনে 30টি প্রশ্ন আলোচনা করেছি এমসিকিউ টাইপ, এবং সেটা যে কোনো প্রশ্ন হতে পারে, এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা। তোমাদের সঠিক উত্তর জানা নিয়ে কথা, যাই আসুক না কেন তোমরা কিন্তু সঠিক উত্তর দিতে পারবে খুব সহজেই। ঠিক আছে। প্রথম দেখো 30টা, তারপর ইতিমধ্যেই আমরা প্রায় আরও 18টা শূন্যস্থান পূরণ, তারপরে আরও 8টা শূন্যস্থান পূরণ, 26টা হয়ে গেছে। এই মুহূর্তে 9টা আমরা সত্য মিথ্যা আলোচনা করছি। আচ্ছা, সকল কয়লা থেকেই কোক কয়লা তৈরি হয়, এটা ভুল, বিটুমিনাস থেকে হয়। নেভেলিতে লিগনাইট জাতীয় কয়লা সঞ্চিত আছে, তাহলে এটা একদমই সঠিক কথা। নেভেলি যেটা রয়েছে, এই যে নেভেলি যে অঞ্চলটা কোথায় অবস্থান করছে? তামিলনাড়ুতে রয়েছে নেভেলি। তো নেভেলিতে কিন্তু টারশিয়ারি যুগের কয়লা অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তো নেভেলিতে টারশিয়ারি যুগের এই লিগনাইট জাতীয় কয়লা, অর্থাৎ অ্যান্থ্রাসাইট, বিটুমিনাসের ঠিক পরে তৃতীয় যে কয়লার শ্রেণীবিভক্ত অংশ রয়েছে, সেটা এই নেভেলিতে পাওয়া যায়। ডিগবয় ভারতের প্রাচীনতম তৈলখনি, কথাটা ঠিক না ভুল? এই ডিগবয় কোন অঞ্চলে রয়েছে? ডিগবয় রয়েছে আসামে। তো ডিগবয় ভারতের প্রাচীনতম তৈলখনি, কথাটা একদম ঠিক। পরবর্তী প্রশ্ন, এনটিপিসি খনিজ তেল সংস্থা, তাই কি এনটিপিসি কি তৈরি করে? তাপবিদ্যুৎ, তাহলে এটা একদম ভুল। পুরো কথা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। ভেরি গুড। ভারতে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস জলবিদ্যুৎ, তাই কি? 69% বিদ্যুৎ ব্যবহার করা হয় কোন ক্ষেত্র থেকে? তাপবিদ্যুৎ ক্ষেত্র থেকে, তাহলে এটা ভুল। এনটিপিসি জলবিদ্যুৎ সংস্থা, দেখো একই প্রশ্ন দুবার দিল, যেহেতু খনিজ সংস্থা নয়, জলবিদ্যুৎ সংস্থা কি নয়, তাপবিদ্যুৎ সংস্থা, এটা একদম ভুল। খনিজ তেল সঞ্চয়ে ভারত স্বয়ংভর, তাই কি? খনিজ তেল সঞ্চয়ে ভারতবর্ষে কিন্তু খুব কম পরিমাণেই খনিজ তেল, মাত্র 40% খনিজ তেল, মোট চাহিদার 40% খনিজ তেল উত্তোলিত হয়, বাদবাকিটা কিন্তু আমদানি করতে হয় বিভিন্ন দেশ থেকে। ঠিক আছে, তাহলে এটা একদম ভুল। ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুতের প্রধান উপাদান, তাহলে এই ইউরেনিয়াম কিন্তু পারমাণবিক বিদ্যুতের একদম প্রধান উপাদান, এটা একদম ঠিক। তার কারণ 1/2 কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়, প্রায় 1.12 লক্ষ কোটি টন বিদ্যুৎ উৎপাদন করা যায়, যা 3000 টন কয়লার সমান। তাহলে এই ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুতের একটা অন্যতম যে প্রধান কাঁচামাল, সেটা আমরা বুঝতে পারলাম, একদম ঠিক। পশ্চিমবঙ্গে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠেনি, উঠেছে কি? তোমরা বলো। পারমাণবিক কেন্দ্র হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি, তো সেই জন্য এটা একদম ঠিক বক্তব্য। পারমাণবিক বিদ্যুৎ অচিরাচরিত বিদ্যুৎ শক্তি, তাই কি? কারণ পারমাণবিক বিদ্যুতের যে কাঁচামাল, সেটা কিন্তু গচ্ছিত কাঁচামাল, একদিন সেগুলোও শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য পারমাণবিক বিদ্যুৎ অচিরাচরিত একটি বিদ্যুৎ শক্তি, এটা একদম ভুল। এটা চিরাচরিত বিদ্যুৎ শক্তি। জলবিদ্যুৎ হলো সাদা কয়লা, দেখো এই প্রশ্নটা আমরা আবার পেলাম, জলবিদ্যুৎ হলো সাদা কয়লা, তাহলে এটা একদম সঠিক উত্তর। ডিগবয় তৈলখনিটি গুজরাটে অবস্থান করছে, তাই কি? ভারতের প্রাচীনতম তৈলখনির নাম হচ্ছে ডিগবয়। এটা কোন রাজ্যে অবস্থান করে? আসামে অবস্থান করে, তাহলে এটা একদম ভুল।
আচ্ছা, পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে এবার হচ্ছে, জনসংখ্যা হলো একটি সাংস্কৃতিক সম্পদ। জনসংখ্যা কি সাংস্কৃতিক সম্পদ? তাহলে সাংস্কৃতিক সম্পদ কোনগুলো? মানুষের জ্ঞান, বুদ্ধি, বিচার, ভাবনা, কার্যকরী ক্ষমতা, উন্নত প্রযুক্তি, এগুলি সাংস্কৃতিক সম্পদ। তাহলে এটা ভুল স্টেটমেন্ট। ওজোন স্তর হলো একটি জাতীয় সম্পদ। তাই কি ওজোন স্তর কি জাতীয় সম্পদ? ওজোন স্তর আমরা ব্যবহার করতে পারি না, সেটা ভুল। গন্ধক একটি রাসায়নিক খনিজের উদাহরণ, এটা কি সত্য না মিথ্যা? এটাও ভুল। লোহাকড়ি উত্তোলনে ভারত বিশ্বে প্রথম। লোহাকড়ি উত্তোলনে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করেছে? ভারত লোহাকড়ি উত্তোলনে কিন্তু 4র্থ স্থান অধিকার করেছে। ঠিক আছে, তো এটা ভুল। নিভেলি ভারতের বৃহত্তম পিট কয়লা খনি। নিভেলিতে কোন ধরনের কয়লা পাওয়া যায়? হ্যাঁ বলো। লিগনাইট, একদম ঠিক। তাই পিট এটা ভুল, সেজন্য এটা ভুল বলা হয়েছে। বিশ্বের অধিকাংশ তেল ভাঁজের ঊর্ধ্বভঙ্গে পাওয়া যায়। তো যে ওয়েল ট্র্যাপ পাওয়া যায়, গড়ে ওঠে, ওয়েল ট্র্যাপটা কিন্তু এই ভাঁজের ঊর্ধ্বভঙ্গে গড়ে ওঠে। তো এটা একদম ঠিক। চিরাচরিত শক্তির একটি সমস্যা হলো ব্যাপক পরিবেশ দূষণ। এই যে কয়লা, তারপরে খনিজ তেল, এগুলো কিন্তু ব্যাপক পরিবেশ দূষণ ঘটে এই জীবাশ্ম জ্বালানিগুলো থেকে। ঠিক আছে, সেটা একদম ঠিক। কিন্তু জলবিদ্যুৎ বা সৌরবিদ্যুৎ বা বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে এত পরিবেশ দূষণ ঘটতে দেখা যায় না। দক্ষিণ ভারত জলবিদ্যুৎ উৎপাদনে অগ্রণী, একদম ঠিক। পূর্ব ভারত যেমন তাপবিদ্যুৎ ক্ষেত্রে অগ্রণী, দক্ষিণ ভারত হচ্ছে আবার জলবিদ্যুতের ক্ষেত্রে অগ্রণী। ভারতে 6টি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। ভারতে 6টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন রয়েছে। ভারতে কটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে জানো? কটি বলো? 7টি। 7টি কেন্দ্রের 22টি চুল্লি রয়েছে। তো 7টি কেন্দ্রের 22টি চুল্লি থেকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। তাহলে এখানে 6টির কথা বলা হয়েছে, সঠিক সত্য না ঠিক না ভুল? এটা হচ্ছে ভুল। তাহলে দেখো, আজকেও আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় 50 থেকে 60টির বেশি প্রশ্ন আলোচনা করে ফেলেছি। তাহলে এগুলো তোমাদের এক জায়গায় থাকলে তোমাদের সুবিধা হবে। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে গুছিয়ে রাখো। শুধু গুছিয়ে রাখলেই হবে না, পড়তে হবে। অধ্যায় ভিত্তিক হিসেবে যখন পড়বে তখন সেগুলো পড়তে হবে, পরীক্ষার সময় কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আজকের প্রশ্ন আমাদের এই পর্যন্তই থাকবে এবং এই প্রশ্নগুলো তোমাদেরকে আগামী দিনে পড়ে আসতে হবে। আমি কিন্তু একটু প্রশ্ন জিজ্ঞাসা করব এই অংশ থেকে। তো সবাই খুব ভালো থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।